রিপাবলিকানদের পর এবার বোমা হামলার হুমকি পেয়েছেন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের 5 ডেমোক্রেটিক আইন প্রণেতা। এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য বাছাইকৃত একাধিক সদস্য গেল মঙ্গল ও বুধবার বোমা হামলার হুমকি পান। এ ঘটনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই একই রকম হুমকি পেলেন কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। হুমকি পাওয়া আইন প্রণেতারা হলেন রিপ্রেজেন্টেটিভ জিম হিমস, জাহানা হেস, জন লারসন, জো কার্টনি এবং সিনেটর ক্রিস মরফি। জানা যায়, কানেটিকাট অঙ্গরাজ্যের ওই আইন প্রণেতার বাড়ির মেইল বক্সে পাইপ বোমা রেখে যাওয়ার কথা বলে তাদেরকে ইমেল পাঠানো হয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফ্লোরিডার প্লাম বিচে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে অবস্থিত মার আ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অতি গোপনে ট্রুডো এই সফর করছেন, কারণ কানাডা সরকারের সরকারি সূচিতে ট্রুডোর ফ্লোরিডা সফরের বিষয়টি উল্লেখ নেই। অন্যদিকে ট্রাম্পের প্রতিনিধিদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। অসমর্থিত দুটি সূত্রের বরাত দিয়ে কানাডার গ্লোব এবং মেইল সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ট্রুডো ফ্লোরিডায় গেছেন। কানাডার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডোমিনি লেব্লাঙ্ক ট্রুডোর সঙ্গে সফরে রয়েছেন। কানাডিয়ার ব্রডকাস্ট কর্পের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ুর উত্তরাঞ্চল, ডেল্টা জেলা এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বিকেলে কারাইকাল এবং মহাবালিপুরামে এটি আছড়ে পড়বে। ভারতের আবহাওয়া দপ্তর তার সর্বশেষ খবরে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজার তামিলনাড়ু পাদুচেরি উপকূল দিয়ে অতিক্রম করবে। এটি অতিক্রমের সময় কারাইকাল এবং মহাবালিপুরাম ও এর আশেপাশে বাতাসের গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ 90 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। গাজা উপত্যকায় শুক্রবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল কর্মীরা এ তথ্য জানিয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। মেডিকেল কর্মীরা জানিয়েছেন, তারা নুসরাইতের উত্তরাঞ্চল থেকে 19টি মরদেহ উদ্ধার করেছেন। ওই এলাকায় বড় বড় 8টি শরণার্থী শিবির রয়েছে। এছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও হামলা চালায় ইসরায়েল। এতে বাকিদের মৃত্যু হয়। দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে ঘটা ঘটনাগুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 7ম কাউন্সিলে তিনি একথা বলেন। খসরু বলেন, ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে তা গভীরভাবে দেখতে হবে, সাবধান থাকতে হবে। যেসব ঘটনা ঘটছে তা কাম্য নয়। যারা 16 বছরের রাস্তায় নামেনি, এখন তারা নামছেন। তাদের দাবি দেওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। তাদের কোনো চালিকা শক্তি আছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় 31 জনকে আসামি করে মামলা হয়েছে। ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন চন্দন, আমান দাস, শ্রী শুভকান্তি দাস, বুজা, রণব, বিধান, বিকাশ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজ কাপুর, লালা, সামির, সোহেল দাস, শিবকুমার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবীচরণ, দেব, জয়, লালা, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও 3টি মামলা হয়েছিল। চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে।
জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতে আরও 1 থেকে 2টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রধান বিচারপতির অনুমোদনের পর হাইকোর্টের পুরাতন 4টি ভবনের মধ্যে এরই মধ্যে একটি সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে, সংস্কার কাজ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে সরকারের কাছে আবেদন করবেন তারা। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, বিচারের জন্য প্রস্তুত মূল ভবন, পেছনের ভবনগুলোতেও চলছে সংস্কারের তোড়জোড়। জরাজীর্ণ, ব্যবহার অনুপযোগী ভবনকে দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা। 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে 40 জনেরও বেশি চিকিৎসক ফেরেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দরিদ্র দেশের জন্য এটা অপচয় জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে এমনটা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি আরও জানান, দেশের ওষুধের দাম দিন দিন বাড়ছে। মহামারী বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্য খাত। ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিত। বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হতো না। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এই কথা বলেন তিনি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর 5 আগস্ট ঘিরে আন্দোলনে আহত নিহতদের নিয়ে বিশেষ দোয়া হয়। উল্লেখ্য, আজকের কর্মশালায় চট্টগ্রামের আইনজীবী আলিফেরও থাকার কথা ছিল। নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকার রেল, সড়ক সহ বিভিন্ন খাতের অব্যবহৃত জমি অধিগ্রহণ করবে। এজন্য শিগগিরই একটি আইন করা হবে। শনিবার পল্টনে অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সেমিনারে একথা জানান তিনি। এটি আগের সরকার আন্তরিকভাবে চায়নি। দেশে এখন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন যেতে হবে। নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগের সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাষ্ট্র মেরামতের আয়োজন না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে তরুণ প্রজন্ম এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুধু রাজনৈতিক দলগুলোই সংস্কার করবে না, সকল পর্যায়ের মানুষকে নিয়েই রাষ্ট্র সংস্কার করা হবে। সিরিজ সমতা শেষ করার লক্ষ্যে আজ রাত 9টায় জামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। ক্যারিবীয় সফরটা বাংলাদেশের শুরু হয়েছে 201 রানের বড় হার দিয়ে। বাংলাদেশের মূল সমস্যা হলো ব্যাটিং। প্রতিটি ম্যাচ ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হচ্ছে ব্যাটাররা, তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত আছে বোলারদের। ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন পারফরম্যান্স মাটি করে দিচ্ছে বোলারদের সাফল্য। তাই এই টেস্টে জিততে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। অন্যদিকে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় ক্যারিবীয়রা।